মিরপুরে আগমন কেন, কি উদ্দেশ্য জানতে চাই? অনেকগুলো উদ্দেশ্য, তার মধ্যে প্রথমটা হচ্ছে হেয়ার পিক্সের লাইফস্টাইল সেলুনে আমি আসছি ফার্স্ট টাইমের মতো। এই সেলুনটা হচ্ছে লিখনকে তো আপনারা সবাই চিনেন, ওয়ার্ল্ড কন্টেন্ট ক্রিয়েটার মানুষ, এবং আমাদের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের বন্ধু। সো তার সেলুনে ফার্স্ট টাইম আমরা আসলাম। দ্বিতীয় কথা হচ্ছে না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আজকে আমার ছিল একটা মিউজিক ভিডিও, মানে মিউজিক ভিডিও মানে প্রফেশনাল ওয়ার্ক না, যেটা একদম হচ্ছে যে একদম ইনিশিয়াল স্টেজ, যেটা একটা শ্যুট ছিল। তো ওই শ্যুটটা থেকেই দৌড়াতে আসা। এই চেহারা দেখে বুঝতে পারছেন কি শ্যুট করতেছে। এটা একটা গানের সাথে একটা শ্যুট, মানে খুবই সাধারণ একটা শ্যুট, খুবই মানে নাটক মুভি এইগুলোর কথা আমি আসলে চিন্তা করি না, বাট হোয়াট এভার কামস, যেটা চলার পথে যেটা আসে, যদি আমার কিছু হয় আমি এটা কাজটা করি। সবার আগে কোন নায়ককে বেছে নেবেন সিনেমা করার জন্য? অনেকে সিনেমাই করবো না, এটা হচ্ছে প্রথম কথা, যে সিনেমাই করবো না। কান্না করে না, দুঃখে কোয়েশ্চেন করেন যাতে কান্না করে। অতীত ভুলে এখন আসলে লায়লা কিভাবে একা একা চলছে? আলহামদুলিল্লাহ, আসলে একা চলছি না। অতীতের চলার পথে দু একজন মানুষ যদি আপনার জীবন থেকে একটু ছিটকে রিল্যাক্স হয়েছে। আলহামদুলিল্লাহ। যখন আপনার লাইফে কোনো বোঝা থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, সারাক্ষণ কোনো টেনশন থাকবে না, তখন কিন্তু লাইফটা খুব আল্লাহর দয়ায় লাইফটা কিন্তু অনেকটা আরামদায়ক। আমার লাইফে বোঝা, টেনশন, তারপরে সারাক্ষণই একটা মানে ফিরেও যেতে চাই না। অনেকে বলে না যে ইসা আমি যদি স্কুল জীবনে আবার ফেরত যেতে পারতাম। আপনারা যে রচনা লিখেন না স্টুডেন্ট লাইফ, তখন লিখেন না যে জীবনের সবচেয়ে স্বর্ণযুগ ছিল স্টুডেন্ট লাইফ, কারণ তখন কোনো টেনশন ছিল না, মা বাবার সমস্ত দায়ভার নিয়ে ফেলতো, আমাদের কোনো রুটি রোজগারের কোনো চিন্তাধারা বা হতাশা কোনো, কারণ আমরা সবসময় এগিয়ে যাব, অতীতকে ক্রস করে এগিয়ে যাব। তো আমি চাই না। আমরা তো দেখেছি আপনার জীবনে বারবার অতীত ফিরে এসেছে ভবিষ্যতে বর্তমানে। যেটা হয়েছে যে আপনারা যেটা দেখেছেন সেখানে হচ্ছে যে কাউকে সুযোগ দেওয়া হয়েছে। কেউ যদি আপনার কাছের একজন মানুষ যদি ভুল করে এবং ভুল করে এসে সে অনুতপ্ত হয় এবং বলে যে এটা আমার ভুল ছিল, তাহলে তাকে শুধরানোর সুযোগ দেওয়া আপনার মানবিক কর্তব্য। কিন্তু ভুলটা যখন খুবই হাসি খুশি গান শুনে যাতে মনটা ভালো হয়। বাট আমার একটা ব্যাপার আছে যে আমি ডিপ্রেশনে থাকলে অনেক খাই। আপনারা দেখবেন যে আমি যখন খুব খারাপ মানসিকতার মধ্যে আছি, যে দুঃখে আছি বা কষ্টে আছি, তখন আমি মোটা হয়ে গেছে, অনেক ফ্যাট হয়ে গেছে, কারণ হচ্ছে আমি অনেক খাই, তখন দিন রাত খালি খাওয়া দাওয়ার চিন্তা হয়। আর কষ্টে থাকলে কষ্টে গান শুনি না, কষ্টে থাকলে হাসি খুশি গান শুনে অনেক এনজয় করা যায়, সেটা একরকম এনজয়। আবার একা একাও একরকম এনজয় করা যায়। আবার দেখা যায় যে বন্ধু বান্ধবের সাথেও দেখা যায় ভালো খাবার বা ভালো বেড়াতে যাওয়ার জায়গাটাও উপভোগ করা যায়। তো এক একটা জায়গার এক একটা মহিমা, এক এক রকম ফিলিংস। এখন যেরকম আছি সেটারই ভালো দিকগুলো নিজের লাইফে নেওয়ার চেষ্টা করছি। একটা প্রশ্ন আমরা আগে মিস করে গেছিলাম, এখানে একটা সারপ্রাইজ হয়ে এসেছেন, আসার পর কি সারপ্রাইজ পেয়েছেন নাকি এখনো সারপ্রাইজের কাছাকাছি যাইনি। আপনাদের সাথে দেখা করছি, কারণ আপনাদের সাথেও অনেকদিন কথা বলা হয় না। আপনারা তো আমার পরিবারের মতোই, আপনারাও কিন্তু আমার জন্য বড় সারপ্রাইজ। নতুন জীবনের পার্সপেক্টিভগুলো কিভাবে চেঞ্জ হয়েছে? একটা মানুষ কিন্তু একটা মানুষের দায়িত্বটা নেওয়া অনেক বড় ব্যাপার। তো ওই বড় রেসপন্সিবিলিটিটা যখন চলে যায় তখন দেখা যায় যে লাইফে অনেকটাই। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে লাইলার সাথে সেলুন আপনি কি কখনো সেলুনের ব্যবসায় আসবেন কিংবা আপনাকে কেউ অফার করেছে কিনা? যেহেতু আমরা দেখি যে বিভিন্ন জায়গায় ওই মানুষটাকে অনেকে অফার করে কিংবা সে নিজেও হতে চায়। বিজনেসের অফার তো অনেকেই করে, স্পন্সর হতে চায় অনেকেই বিজনেস করার ক্ষেত্রে। বাট অভিনেত্রী, হিরো, হিরোইন, সিঙ্গার আছেন, অ্যামেজিং, অসম্ভব এত প্রতিভা আমাদের দেশে। এটা বলা কথা, শুধু প্রতিভাটা ঠিক মতো কাজে লাগানো বা জায়গা মতো কাজে লাগানো বা প্রতিভাকে ঠিক ফ্যাশন লাইফস্টাইল রিলেটেড কন্টেন্ট
তো সেখানে দেখা যায় যে অনেক সুযোগ আছে এবং অনেক ব্র্যান্ড, অনেক শোরুম, অনেক প্রোডাক্ট, অনেক কিছু নিত্য নতুন চলে আসতেছে। ক্ষেত্রে লাইলা নিজের মানে কিউটনেস বা নিজের বিউটিটা ধরে রাখার জন্য আসলে কি কি করে থাকেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি খুব কন্টেম্পোরারি যে সৌন্দর্যের যে সংজ্ঞাটা সেটাতে আমি বিলিভ করি। আমাদের আমাদের একটা থিঙ্কিংই রয়ে গেছে যে সুন্দর বলতে হলে আপনাকে একদম স্লিম একটা পার্টিকুলার ভাইটাল স্ট্যাটস হইতে হবে, একটা মেয়েকে মডেল হইতে হলে একদম চিকন লম্বা এই হইতে হবে। কিন্তু আমার থিঙ্কিং সেটা হচ্ছে যে আমরা যাকে মডেল হিসেবে দেখি বা আমরা যাকে নায়িকা হিসেবে দেখি তারা একদম চিকন চাকন স্লিম, ঠিক এতটুকু হাইট, এতটুকু ভাইটাল স্ট্যাটস এরকম। বাট আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিন্তু এরকম না। হ্যাঁ, সো আমার কাছে হচ্ছে বিউটি চিন্তাটা হচ্ছে যে আমাকে একদম চিকন সুন্দর লম্বা এরকম হইতে হবে এরকম না। আমি যেমন আছি তার মধ্যে আমি হেলদি আছি কিনা, আমি নিজের যত্ন নিচ্ছি কিনা, সেটাই আমার কাছে বড় ব্যাপার। আমার কাছে বিউটির ক্ষেত্রে আমার কাছে এটা মনে হয়, যখন আমরা বিউটির কথা চিন্তা করি যে মেয়েটা চিকন চাকন কিনা, মেয়েটা ফর্সা কিনা, বা ছেলেটা লম্বা কিনা, এই জিনিসগুলো চিন্তা করি। বা আমরা যখন মডেলের কথা ভাবি সব সময় কিন্তু দেখবেন স্লিম মডেল। হ্যাঁ, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা কেমন, প্র্যাকটিক্যাল লাইফে আমরা কেমন, আমরা কিন্তু স্লিম না। তখন আমাদের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হয় যে না, আমি মনে হয় দেখতে খারাপ, আমি এরকম সেরকম, আমাকে আরও চিকন হওয়া লাগবে, বা আমাকে আরও লম্বা হওয়া লাগবে, বা আমাকে আরও ফর্সা হওয়া লাগবে। আমার কথা হচ্ছে বিউটি ব্যাপারটা খুব রিলেটিভ, খুব আপেক্ষিক। হ্যাঁ, সাধারণ লাইফে যে জামাটা একটা মডেল পরে আছে, ওই মডেলটা কার জন্য কাপড়টা পরে আছে? ওই মডেলটা কাপড়টা পরে আছে সেল হওয়ার জন্য, এবং যে কোনো মানুষই কাপড়টা কিনবে। সেটা ট্রিপল এক্সেল সাইজ হতে পারে, ডাবল এক্সেল সাইজ হতে পারে। তার মানে ট্রিপল এক্সেল সাইজ যে মেয়েটা পরবে সে কি আসলে সৌন্দর্যের সংজ্ঞায়িত হবে না? আমার কথা হচ্ছে অবশ্যই হবে। হ্যাঁ, কেউ মোটা হলেই যে সে বিউটিফুল হবে না, বা কেউ ব্ল্যাক স্কিন কালার হলেই যে বিউটিফুল হবে না, আমার বিউটির সংজ্ঞায় সেটা নাই। আমার কথা হচ্ছে যে মডেল শুড বি যেরকম আমরা আশেপাশে সবাইকে দেখি। আমরা যদি একদম ওই রকম ছাঁচে গড়া কিছু মানুষকে মডেল হিসেবে দেখি, তাহলে আমার মনে হবে যে সেটা ঠিক মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সবাই ওটা দেখে ফ্রাস্ট্রেশনে ভুগবে। লাইলাকে যদি একজন পছন্দের মানুষ সিলেক্ট করতে বলা হয়, সে কি স্লিম দেখে পছন্দ করবে না একটু ফ্যাট দেখে পছন্দ করবে? আমি ওগুলো দেখবই না, ওগুলো আমার পছন্দের মানুষ যখন চুজ করেছিলাম তখন চিকন নাকি সে লম্বা, নাকি সে ফর্সা, নাকি সে কালো, নাকি তার চুল বেগুনি কালার, না চুল হলুদ কালার, নাকি তার নখ বড় বড়, এগুলো আমি কখনো দেখিনি। আমি মানুষটাকে দেখেছি সে আমার সাথে কতটা রেসপেক্টফুল ছিল এবং আমাকে সে কতটা ভালোবেসেছিল, এটা দেখেছি। আচ্ছা, আমার একটু সেটা হচ্ছে কি, হয়তো বা অনেকেই জানে, হয়তো বা জানে, আপনি কি কখনো এটা মানুষ আসলে বিভ্রান্ত মানে আপনার মুখ থেকে শুনতে চাই। আমি কখনো ছিলাম না, এবং কে বিভ্রান্ত আমাকে নিয়ে কথার তো কোনো শেষ নেই। আমাকে নিয়ে অনেক কিছুই কথা বলা হয়, এবং কথা বলতে তো কোনো বাধা নেই। আপনি আপনার মতো কথা বলে যেতে পারেন, উনি ওনার মতো কথা বলে যেতে পারেন। আমাকে কাউকে পছন্দ হলো না, সে একরকম কথা বলে যেতে পারে। সো এটা তাদের ব্যাপার। সামনে কি আমরা আপনার জীবনসঙ্গী হিসেবে কাউকে পাবো? এখনো আপনাদের মনে হচ্ছে যে আমি বিয়ে শাদী করবো? মানে মানুষের তো একটা বয়সও থাকে বিয়ে শাদী করার। মানে সারা জীবন কি একা একাই বাঁচতে চান? সারা জীবন একা একা বাঁচতে চাই না। আমি খুব বিলিভ করি এই যে এটাই, যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহ তাআলার হাতে। সো আল্লাহ তাআলা যদি আমি মারা যাওয়ার 1 মিনিট আগেও কারোর সাথে আমার বিয়ে লিখে রাখেন, তাহলে ওটা হবে। আমি আল্লাহ তাআলা এবং ভাগ্যে খুব বিশ্বাস করি। তো নিজের চিন্তা নাই, নিজের প্ল্যানিং। আপনার ইচ্ছা নাই যে আপনি বিয়ে করবেন, যদি ভাগ্য হয় তখন, যদি ভাগ্যে চলে আসে সেটা আমি অ্যাকসেপ্ট করে নেব, বাট আমার নিজের প্ল্যানিং নাই, মানে পরিকল্পনা নাই। অনেকেই এই বিয়ে শাদীর ব্যাপারটা অনেকেই বলে যে নিজের ইচ্ছার উপর অনেক কিছুই ডিপেন্ড করে, যে ইচ্ছা যদি আমি না করি বিয়ে আর করবোই না। এখন আপনার যদি ইচ্ছা কখনো নাই থাকে যে আমি বিয়ে আর করবো না, তার মানে সিঙ্গেল থাকবেন সারা জীবন? সারা জীবনের তো বেশি আর বাকি নাই। আমি কিন্তু লাইফের একদম শেষের দিকে। সো আমার কিন্তু খুব বেশি দিন বাকি নাই যে আমি আমার জীবনের পুরোটা পড়ে আছে, আমি বিয়ে করব, সংসার করব, এগুলো আমার লাইফে হয়ে গেছে অলরেডি।
কি কারণে আপনার কাছে মনে হলো যে আপনি জীবনের এখনো একদম শেষ এই যে আপনি প্রান্তে? যদি বাংলাদেশের মানুষের গড় আয়ু দেখেন তাহলে আপনি দেখবেন যে এটা হচ্ছে হয়তো 56 বা 58 ইয়ার্স, সো আমি তো অলরেডি কাছাকাছি চলে আসছি। এই যে বললেন যদি ভাগ্যে লেখা থাকে মৃত্যুর একদিন আগে হলেও যদি বিয়ের পিড়িতে বসতে হয় বসবো, সেই ক্ষেত্রেও যদি হয়, সেই ক্ষেত্রে সেই বরটাকে যদি বেছে নিতে বলা হয় তাকে কেমন হওয়া উচিত হবে? বেছে যদি বলা হয় যে তুমি বেছে নাও, তাহলে তো মানুষ চিন্তা করবে যে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষ যে তখন সেই মুহূর্তে যিনি থাকবেন তাকেই তো বেছে নেওয়ার ব্যাপারটা তো খুবই ওপেন। জাস্ট তুমি বেছে নাও এখান থেকে, যে কোনো মোবাইলটা বেছে নাও, তো এখান থেকে আমি সবচেয়ে দামি মোবাইলটাই বেছে নিই। আমরা তো আর পৃথিবীর সুদর্শন পুরুষকে আমরা জানি না, সে আমাদের বাংলাদেশে সাকিব খান অনেক সুদর্শন। সাকিব খানের মধ্যে সুন্দর হলে হবে? আমার কাছে সৌন্দর্য ব্যাপারটা খুব আপেক্ষিক। আমার কাছে শাকিব খানকে নায়ক হিসেবেই সুন্দর লাগে, যেহেতু ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, সো ওনার ব্যক্তিগত কোয়ালিটিসটা আমার জানার কোনো সুযোগ হয়নি এখন পর্যন্ত, বাট উনি সুন্দর আপু, অনেক গ্ল্যামারাস। আপু একটা ভিডিওতে দেখা গেছে যে আপনার এখনো বিয়ের অফার আসতেছে বা প্রেমের অফার আসতেছে, আপনার বাসায় সিরিয়াল লেগে থাকে, এই বিষয়টা যদি একটু বাসায় সিরিয়াল লাগে না, আমার বাসায় যাওয়ার সুযোগ নেই। আমাকে অনলাইনে বিভিন্ন মেসেঞ্জারে, ইনস্টাগ্রাম এগুলোতে মেসেজ পাঠানো হয়, হোয়াটসঅ্যাপ এগুলোতে মেসেজ পাঠানো হয়, বাট এগুলো সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। যারা মেসেজ পাঠায় তারাও না বুঝে মেসেজ পাঠায়, আর আমরাও ওগুলো ইগনোর করেছি। কোনো মেসেজ দেখে কি মনে হয়েছে এই সত্যিটা, এই ছেলেটা মনে হয় সত্যি না আমাকে না অনেক না, বেশি আমি তো ভালোবাসে? অতটুকু দেখি না, মডারেটররা দেখে। এত মেসেজ দেখা সম্ভব না, থাউজেন্ড মেসেজ একটা করে দেখা পসিবল না। মডারেটররা যখন দেখে যদি কোনো কাজের কিছু থাকে তখন সেটা আমাকে মানে কি পার ডে 1000+ মেসেজ আসে, বিয়ের অফার আসে? প্রেমের অফার, বিয়ের অফার, দেখা করার অফার, এগুলো আসে। মানুষের কতটা সময় আপনারা চিন্তা করছেন? পৃথিবীতে কি মেয়ে নাই আর? মানে সবাই কেন লাইলাকে এত ভালোবাসে? আল্লাহ জানে, আপনিও বলতে আর পারেন। কি এমন আছে লাইলার ভিতরে সবাই কেন লাইলাকে লাইলা খুব সাধারণ। লাইলা একদম ওই যে ঘরের বোন যেরকম, সেরকম টাইপের। লায়লা আচ্ছা অনেক ছোট্ট টাকা- করে একটু জানবো আপু, এই যে আপনাকে যারা মেসেজ করে যদি এদের এইজ নিয়ে একটা চিন্তা চলে আসে, তাহলে এদের আসলে বয়সটা কতর মধ্যে থাকে? বেশিরভাগই আমি যখন অ্যানালাইসিস দেখেছি, জি, জি। হ্যাঁ, তখন দেখেছি যে আমার দর্শক যারা আছে বেশিরভাগই হচ্ছে 25 থেকে 30 ইয়ার্সের মধ্যে, এই এইজের মেল এবং ফিমেল, তারা আমার দর্শক। তো ধরে নিতে পারি যে এই এইজের লোকজন আমাকে দেখতে পারে। মানে এই যে সবসময় আপনাকে এই যে 25 নিচে যারা আপনাকে সবসময় ফলো করে বা যারা আপনাকে মেসেজ টেসেজ দেয়, আপনাকে কতটুকু মানে ভালো লাগা কাজ করে যে এত? আমার কাছে কখন ভালো লাগে জানেন? আমার কাছে কখন ভালো লাগে, আমার সাথে যখনই কারো দেখা হয় তখন প্রথম কথাই আমাকে বলে যে আমার আম্মু আব্বু তোমার ভিডিও দেয়। আচ্ছা আচ্ছা। জিনিসটা খুব ভালো লাগে, কারণ হচ্ছে আম্মু আব্বু কিন্তু অনেক ম্যাচিউর লেভেলের একজন মানুষ। তারা যখন আমার ভিডিও দেখে কন্টিনিউয়াস, তার মানে হচ্ছে তাদের হয়তো কোনো একটা ব্যাপার ভালো লেগেছে। তারপরে আমি দেখেছি যে আপনারা হয়তো খেয়াল করবেন যে ছোট ছোট বাচ্চারা আমাকে খুব পছন্দ করে, মানে তারা আমার ভিডিও দেখে আমাকে খুব পছন্দ করে। সো ওই ব্যাপারটাও আমার কাছে খুব ভালো লাগে। আমি বাচ্চাদের জন্য এবং ওল্ড এজ যারা আছে তাদের জন্য আমার একটা আলাদা ফিলিংস আছে। তারা যখন আমাকে ভালোবাসতেছে তখন ব্যাপারটা আমার খুব ভালো লাগাটা একটা কাজ করে। ছোট বাচ্চারা কেন যেন আমাকে পছন্দ করা, আমি দেখছি আমি বাইরে গেলে দেখা যায় যে অনেকে যদি আমাকে না চিনে তাহলে ছোট বাচ্চারা আমাকে অবশ্যই চেনে। যে এবং একটু বলবেন এই যে আপনাকে পাশে থেকে যে ডাক দেয়, এই যে ভালোবাসার মানুষ লাইলা যাচ্ছে, কেমন লাগে আসলে? এটা আপনি আজকে দেখছেন না, ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। ভালো বাসা পছন্দ করা, এই পুরো ব্যাপারটাই তো আনন্দের। আচ্ছা আমরা একটু লিখনের কাছে যাবো। হ্যাঁ হ্যাঁ লিখন, আসলে এত মানুষ থাকতে, বাংলাদেশে এত কন্টেন্ট ক্রিয়েটর থাকতে, আপনি আসলে লায়লাকে কেন চুজ করছেন যে আপনার সেলুনে আনতে হবে কিংবা লায়লাকে গিফট করতে হবে? আপনার তো মামুনও তো খুব ভালো বন্ধু ছিল, আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ভালো বন্ধু, লায়লাকে কেন? সেট করো, তাই না? লিখন ভাই মাছটা খুললে বোধহয় ভালো হতো। ওর স্টাইল এটা, হ্যাঁ পরিচয় এটা। ওর পরিচয়।
লিখন ভাই একটু এখন কথা বলতে কি হলো বলেন, প্রশ্ন করছে তো। যে কি যেন বললো যে ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে সবার হ্যাঁ যে আপনি এত মানুষ থাকতে বাংলাদেশ তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেকে নিজেকে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে, হঠাৎ করে এই লায়লাকে কেন আপনার সেলুনে নিয়ে আসলেন এবং তাকে কেন সারপ্রাইজ দিলেন? আমার কাছে লায়লা হচ্ছে শুধু বাংলাদেশ না, আমার কাছে যদি বলা হয় যে গ্লোবালি যদি আপনি কাউকে চুজ করেন, এরকম অপশন যদি আমার থাকতো সেক্ষেত্রে আমি লায়লাকেই চুজ করতাম। একটু লাউডলি বলেন। কন্টিনিউ। এটাকে আবার না বলেন বলেন হ্যাঁ আচ্ছা, এর কারণটা কি? লায়লা আপাকে চয়েস করার কারণটা কি একটু বলেন। এই যে আপনারা একটু আগে বলেছেন যে লায়লার হচ্ছে বাসায় বা লায়লার অনলাইনে যারা সিরিয়ালে থাকে, তো এই কোশ্চেনটা উত্তর তারা দিবে না, তাদের হয়ে আমি দিচ্ছি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আগে আমরা আমাদের একটা ড্রিম গার্ল থাকে, ঠিক আছে? তো আমি মনে করি লায়লা হচ্ছে বাংলাদেশ শুধু না, যে দেশগুলোতে মানে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা অ্যাক্টিভ আছি, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, রিলস পেজ বলেন, তো লায়লাকে যারা দেখে সবার জন্য লায়লা হচ্ছে একটা ড্রিম গার্ল। অ্যান্ড আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বিউটি কুইন লায়লা। অ্যান্ড ওকে আমি সবসময়, সে যেহেতু আমার বোন, আমি তাকে পরীর চোখে দেখি, আমার বোন পরীর মতো সুন্দর, এই জন্য আমি তাকে চুজ করি। আমি আসলে অন্য কাউকে এখানে নিতেই পারি না, অ্যান্ড আমার বোনের সাথে আমি কাউকে কম্পেয়ারই করতে পারি না, কারণ আমার চোখে সে অলওয়েজ পরী, আমার চোখে সে অলওয়েজ বাংলাদেশের সবার ড্রিম গার্ল। ভাইয়ের চোখে তো বোন ড্রিম গার্ল হইতে পারে না, বাট হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার স্বপ্নের মতো একটা বোন। এই বোনকে পেয়ে আমি ভীষণ হ্যাপি। এই জায়গা থেকে আমার বোনকে সিলেক্ট করা, আমার বোন কত বড় কন্টেন্ট ক্রিয়েটর বা আমার বোন কত বড় সেলিব্রিটি, এইটা হিসাবে আমি তাকে চুজ করি না। আচ্ছা, আপনার বোন কিন্তু একটা কথা বলেছে, সে কিন্তু বয়সের শেষ প্রান্তে চলে এসেছে, তো আপনি ড্রিম গার্ল বলছেন, এটা একটু পার্থক্য হয়ে গেল না? না, বয়স একটা সংখ্যা মাত্র। আমার কাছে আমার বোন এখনো 16 বছরের। 16 বছর? হ্যাঁ, অবশ্যই 16 বছর। 17 বছর একটা ছেলে দেখে বিয়ে 100%। ইন ফিউচারে 17 কেন, এর চেয়েও যদি ছোট হয় আমি সেটাই এনে দিব। আপনার বোনের জন্য কি টাইপের ছেলে কি পছন্দ করবে? আমি এইরকম যে আন্ডার 20-20-র মধ্যে। কে বলো তুমি? হ্যাঁ, পাগল? ঠিক আছে, আমি 20-র মধ্যে আমার বোনকে এনে দিব, কারণ আমার বোনকে যেহেতু আমার মনে হয় 16 বছর, তাহলে আমি 20 বছরের কাউকে এনে দিব এরকম। শেষ। কিন্তু এই যে ভাই, কিন্তু আপু বলছিলেন যে আপু বিয়ে করবেন না, কিন্তু আপনি 20 বছরের ছেলে, 20 বছরের নিচের ছেলে আপনারা আমাকে কোশ্চেন করেছেন, এই জন্য আমি আচ্ছা, বলছি। আপনার কাছে কি লায়লার জন্য কোনো অফার আসে কিনা? আমার কাছে এরকম দিনের মধ্যে অনেক অফার আসে, আনলিমিটেড অফার, যে যেমন এই অফার থেকেই কিন্তু আজকের এই আয়োজনটা। হ্যাঁ, যে আপুর সঙ্গে দেখা করব, আপুকে সারপ্রাইজ দিব, আপুকে দেখবো, আপুর ভীষণ ফ্যান, মানে এইটা থেকে আজকের প্রোগ্রামের আয়োজনটা করা। আর এটাই আমি ওকে সারপ্রাইজ মানে দেওয়ার জন্য আজকে বারবার আমি কল দিয়ে বলছি, আপু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি আসো। যে সারপ্রাইজটা আনছেন সেই সারপ্রাইজটা ক্যামেরার সামনে দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই দেখাবো, আপনারা বললে এখনই দেখাবো। রাজপথ সারপ্রাইজটা আমি আগে বলি, সেটা হচ্ছে যে সেই উত্তরবঙ্গ। আচ্ছা, আমি এর আগে একটা প্রশ্ন করতে চাই সারপ্রাইজের আগে, যে আপনি তো প্রিন্স মামুনের খুব ভালো বন্ধু ছিলেন। প্রিন্স মামুনকে আমি চিনি না। না, বন্ধু ছিলেন, সেইখান থেকে এখন লায়লা কিভাবে বন্ধু হলেন? বন্ধুকে ছেড়ে আর এক বন্ধুর গার্লফ্রেন্ড কিংবা এক্স ওয়াইফ, তার কাছে কেন আসে? আপনাকে যখন একটা রেস্টুরেন্টে খাবার দেওয়া হবে, তখন দেখা যাবে সবচাইতে বেস্ট খাবারটা আপনি চুজ করবেন, রাইট? তো আমরা হচ্ছে কোয়ালিটি দেখি বাট কোয়ান্টিটি দেখি না। আমার কাছে মনে হয়েছে যে কন্টিনিউ করে যাও না। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যে নামটা নিয়েছেন ওই নামটা আমি নিতে চাই না। ওই নাম এবং আমার বোন, এর মধ্যে ডে নাইট ডিফারেন্স। আমার বোনের যথেষ্ট পরিমাণ কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে, সেই জায়গা থেকে আমি তাকে চুজ করেছি। আচ্ছা, কোয়ালিটি দিয়ে লায়লার ভিতরে এমন কি কোয়ালিটি আছে যে আপনি মামুনকে ছেড়ে এখন লায়লাকে ধরেছেন? লায়লার ভিতরে যে কোয়ালিটি আছে বাংলাদেশের অনেক মানুষের ভিতরে সেই কোয়ালিটি নাই। এটা জেনে এটা আমি আপনাদেরকে এভাবে ডিসক্লোজ করবো না তো মিডিয়াতে, যে কি কোয়ালিটি আছে। যাদের কোয়ালিটি বা কোয়ান্টিটি বোঝার মতো ক্ষমতা আছে তারাই শুধু লায়লাকে ভালো বলে, তারাই শুধু লায়লাকে সাপোর্ট করে। সেটা হতে পারে সাপোর্টের সংখ্যা খুব কম, 110% হতে পারে, বাট যে 10% হয় আমার কাছে মনে হয় তারাই জেনুইন মানুষ, জেনুইন লেভেলের মানুষ, তারা আমাদেরকে সাপোর্ট করে। ঠিক আছে, আমরা ওই যে 100% সাপোর্ট চাই না কারো কাছে। আমি একটা জিনিস শুনতে চাই, সেটা মামুনকে কেন ছেড়ে? আমি তো দেখলাম যে মামুনের বার্থডের আগে মামুনের আপনার চুল ধরতেছে, আপনার পাশে আসতেছে, ঘিসতেছে, কথা বলতেছে, হঠাৎ করে কি হলো যে মামুনের কাছ থেকে? আচ্ছা, আমি যেহেতু বলেছি ওই নামে কাউকে চিনি না, এই ব্যাপারে জানতে চাই আসলে কি, মানে তার ভিতরে কি এমন দোষ আছে কিংবা কি এমন করেছে কিংবা মামুনের সাথে মানুষের সাথে কি এমন ব্যবহার করে যে তার কাছ থেকে চলে আসে? আচ্ছা, আমি হচ্ছে মানুষের প্রসঙ্গে কথা বলতে চাই, কোনো
অমানুষের প্রসঙ্গে কথা বলতে চাই না, ঠিক আছে? ক্লিয়ার? না না আপনার সাথে বলতে আমি বলেছি যে আমি মানুষ সম্পর্কে আপনারা কোশ্চেন্স করেন, আমি উত্তর দিব, বাট কোনো অমানুষ সম্পর্কে কোশ্চেন্স করলে আমি উত্তর দিতে আচ্ছা আপনি লাইলার 3টা ভালো গুণ বলবেন আর 3টা খারাপ গুণ বলবেন। লাইলার সবচাইতে বড় গুণ যেটা, সেটা হচ্ছে লাইলা ক্ষমা করতে পছন্দ করে, ঠিক আছে? হ্যাঁ এটা হচ্ছে সবচাইতে বড় গুণ। অ্যান্ড সেকেন্ড গুণ যেটা, সেটা হচ্ছে লাইলা মানুষকে খুব রেসপেক্ট দিয়ে কথা বলে। সে মানুষের প্রতি খুব হাম্বল, মানে বিনয়ী, এইটা। আর থার্ড যেটা, সেটা হচ্ছে যে লাইলার রূপে গুণে একদম পরীর মতো সুন্দর। হ্যাঁ। আচ্ছা লাইলার এখন মানে যেটা হচ্ছে গিয়ে বদগুণ কোনটা? লাইলার বদগুণ হচ্ছে একটা অমানুষকে সিলেক্ট করা। এটা হচ্ছে সবচাইতে বদগুণ ছিল, বাট এখন নেই। এটা থেকে আমরা রিকভারি করার ট্রাই করছি। যদি বদগুণ থাকে এটা, এছাড়া লাইলার কোনো বদগুণ নেই। আরেকটা বদগুণ আছে, সে খাবার পেলে একটু ডেজার্ট টাইপের আইটেমগুলো পেলে একটু বেশি বেশি খায়, যেটা খেলে সে মোটা হয়ে যেতে পারে। এইটা একটা ব্যাড গুণ। অ্যান্ড বিরিয়ানি তার খুব পছন্দ, এই খাবারগুলো সে খুব চুজ করে। এইগুলো ব্যাড গুণ। আরেকটা আমার কাছে মনে হয়। মিষ্টি পান। আর একটা বদগুণ বলে দিব, মানুষই খুব তাড়াতাড়ি বিশ্বাস করে। হ্যাঁ, 100%। ওকে, আর কি নেবা কে? মাহিকে আমার প্রশ্ন, মাহিন 3টা ভালো গুণ আর 3টা বদ গুণ বলো। আমার আমি ক্যামেরার সামনে না। মাহি সারাদিন আমার সাথে ঝগড়া করে। মাহি সারাদিন আমার সাথে ঝগড়া করে, সারাদিন আমার সাথে প্যারা দেয়, সারাদিন ঠাস করে মুখের উপর ফোনটা রেখে দেয়। এই মাহির ছেলে হিসেবে কেমন, ভালো না? আমি জানি না, ওটা ওর বউ। আচ্ছা সর্বশেষ লাইলা আপু, আপনার যারা আপনার অডিয়েন্স আছে, যারা আপনাকে সবসময় সাপোর্ট করে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আর সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে লাইফে অনেক সমস্যা আসবে, দুর্ঘটনা হতে পারে, ইনসিডেন্ট হতে পারে। আপনারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন এবং সবসময় পজিটিভটা নেবেন, সবসময় নেগেটিভ জিনিসটা বর্জন করবেন। ওকে, লিখন এটা নিয়ে আসুক এখানেই নাকি? সারপ্রাইজটা এখানেই নিয়ে এই আমার চাই সারপ্রাইজটা এটা দেখায় আমি যাবো। আমার 8টার সময় আমার অফিস জায়গায় যাওয়া, ডাক্তার পেপার দিতে বাসা থেকে। সারপ্রাইজটা